হাতের কালচে লাল দাগটায় এখনো ব্যথা করছে। মায়া উঠে ফ্রিজ খুলে একটা পলিথিনের প্যাকেটে এক টুকরো বরফ নিয়ে খুঁজতে থাকে বারান্দায় বসে। মায়া, মায়া, কোথায় গেলে? অভি খুঁজছে মায়াকে সারা ঘর। ইচ্ছে করেই উত্তর দেয় না মায়া। কথা বলতেই ইচ্ছে করে না লোকটার সাথে। তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। একটা টুল এনে মায়ের সামনে বসে হাত থেকে বরফের প্যাকেটটা নিয়ে নেয় অভি। এটা তো গলে গেছে। দাঁড়াও, আমি আরেকটু নিয়ে আসছি। ভাবলিসিং মুখে মায়া আকাশের দিকে তাকিয়ে থাকে। সরি, মাথা ঠিক ছিল না। তুমিও তো মুখে মুখে তর্ক করছিলে। জানোই তো, আমার চট করে মাথা গরম হয়ে যায়। তখন যদি একটু চুপ করে থাকতে, তাহলেই তো হয়ে যেত। তোমার লেগে যাবে আমি বুঝতে পারিনি। বিশ্বাস করো মায়া। গভীর মনোযোগের সাথে অভি নিজের দেওয়া ব্যথায় বরফ খুঁজতে থাকে পরম মমতায়। ওর কোকড়ানো চুলগুলো হাওয়ায় উড়ছে। এই চুলেই কত বিলি কেটেছে মায়া। মনে হচ্ছে দুহাতে ধরে ঝাঁকিয়ে দেয় এক্ষুনি। ছেড়ে নাই কিছু চুল ওর মাথা থেকে। প্রায় মনে হয় মায়ার, মেরে ফেলি, একেবারে সব ঝামেলা চুকে যাক। খানিকটা বিষ খাইয়ে দিই, বা রাত্রিবেলা বালিশ চাপা দিয়ে জন্মের মতো শান্ত করে দিই। 5 বছরের মেয়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরে পেছন থেকে। তুমি উঠে গেছো মাম্মা? এসো, দাঁত ব্রাশ করবে। মায়ের হাতে ব্যথা, তাই আজ সব নিজে নিজে করে নেবে। ওকে মাম্মা? অভি মেয়ের হাত ধরে নিয়ে যাই বেসিনে। বারান্দায় বসে ঘরের ভেতরটা দেখতে পায় মায়া। বাইরের লোক দেখলে ভাববে অভির মতো ভালো বাবা এই মুহূর্তে আর কেউ নেই। কত আদর মেয়ের প্রতি। একটু আগের বরফ ঘষা দেখলে লোক ভাববে অভির মতো ভালো স্বামী আর কেউ নেই। বাপের বাড়িতেও সবাই তাই বলে। মা বলেন, ছেলেটা এমনি তো ভালো, খালি মাঝে মাঝে যে কি হয়। তুই একটু মানিয়ে নে মা। মানিয়েই তো নিচ্ছে মায়া 7 বছর ধরে। মায়া তখন কলেজে পড়ে। পিসি একটা সম্বন্ধ নিয়ে এলো। ছেলে চাকরি করে সরকারি অফিসে, ভালো বেতন। শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই। মেয়ে নিজের মতো আনন্দে থাকবে, এই ভেবেই ফাইনাল পরীক্ষার আগেই বিয়ে দিয়ে দিল মা বাবা। পরীক্ষার পর মায়া চাইলে পড়াশোনা করতে পারে। এই কথায় আশ্বস্ত হয়েই মায়াও রাজি হয়ে যায়। বিয়ের পর ভীষণ সুখে কাটছিল দিনগুলো। অভি ভীষণ ভালোবাসে মায়াকে। এতটাই ভালোবাসে যে মায়া বললে ও নাকি সমুদ্রে ঝাঁপ দিয়েও মরতে পারে। মধুচন্দ্রিমায় গিয়ে এই কথাটা বলাতে মায়া হাসতে হাসতেই বলে অভিকে, বেশ তো, আমার জন্য মরতেও পারো, তাই তো? যাও দেখি, ঝাঁপ দাও সমুদ্রে। অভি কঠোর মুখে মায়ের সামনে দাঁড়িয়ে শুধু বলেছিল, যাচ্ছি তবে, সত্যিই যাচ্ছি কিন্তু। শুধু একবার বলো, আমি মরে গেলেও তুমি শুধু আমাকেই ভালোবেসে যাবে। মায়াও হেসে বলেছিল, একদম, কথা দিচ্ছি তোমায়। অভি হঠাৎ করে ছুটে সমুদ্রে চলে যায়। ঢেউ ধাক্কা সামলে এগোতে থাকে সামনে। প্রথম দিকে মজা করলেও পরে ভয় পেয়ে যায় মায়া। চিৎকার করে ফিরে আসতে বলে। কিন্তু অভি যেন ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্যই সমুদ্রের অনেক গভীরে চলে যায়। মায়া চিৎকারে স্থানীয় মিডিয়ার এসে বাঁচায় অভিকে। জ্ঞান ফেরার পরেও অভি বলতে থাকে, ভীষণ ভালোবাসি তোমায় মায়া। সেদিন থেকেই কখনোই আর মায়া ভালোবাসার প্রমাণ দেওয়ার কথা বলেনি অভিকে। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করত মায়া। এভাবেও কেউ ভালোবাসতে পারে। বাড়ি ফিরে যখন মায়া ওর প্রিয় বন্ধু সুতপাকে গল্পটা বলেছিল, সুতপা একটুও খুশি হয়নি। বরং বলেছিল, পাগল নাকি, এটা কি ভালোবাসা বলে? তুই কিন্তু সাবধানে থাকিস। খুব রাগ হয়েছিল মায়ের সুতপার ওপর। নিজের তো বিয়ে হয়নি, বোঝেই না এভাবে বর ভালোবাসলে কত আনন্দ হয়। কলেজ শেষ করতেই মেয়ে হয় একটা মায়ের। সেই থেকেই অভি অদ্ভুত আচরণ শুরু করে। মেয়ের সাথেই যেন হিংসে। নিজের মেয়েকে ভালোবাসবে, কিন্তু অফিস থেকে ফেরার পর যদি মায়ের মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে, যেটা খুবই স্বাভাবিক একার সংসারে, অভির মাথা গরম হয়ে যায়। আমার কাছে থাকো, আমাকে সময় দাও, এই কথাগুলো তখন মায়ের কানে অসহ্য লাগত। অনেক বোঝাতো অভিকে। কিছুদিন চুপচাপ থেকে আবার সেই নিয়েই অশান্তি করত। ছুরি দিয়ে নিজের হাত কাটতে যেত। নিজেকে বারবার আঘাত করে মায়াকে বোঝানোর চেষ্টা করত যে ও মায়াকে কতটা ভালোবাসে। মায়ার তখন সুতপার বলা কথাগুলো মনে পড়ত। ভাবত, সত্যিই পাগল নাকি। একটা সময়ের পর বিরক্ত হয়ে মেয়েকে নিয়ে বাপের বাড়িও চলে গিয়েছিল। ওই কদিন না খেয়ে দিয়ে অফিস না গিয়ে সমানে ফোন করে ক্ষমা চেয়ে মায়াকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। একদিন উস্কো চুলে চলেই এলো বাপের বাড়ি। সবার সামনে হাতে পায়ে ধরে এমন কান্নাকাটি করল যে বাপের বাড়ির লোকেরা মায়াকেই বকা দিল। মায়ের এমন নিষ্ঠুরতার জন্য।
মায়েরও খুব কষ্ট হয়েছিল অভিকে দেখে। সত্যি তো, মানুষটা তো শুধু ভালোবাসা চায়, আর তো কিছু না। অভিকে মেয়ের জায়গাটা ভালো করে বুঝিয়ে বাড়ি ফিরে এসেছিল সেদিন মায়া মেয়েকে নিয়ে। অভিও আপ্রাণ চেষ্টা করে গেছে মায়ের কথা মেনে চলতে। মেয়েকে তো ও নিজেও ভালোবাসে, কিন্তু জানে না কেন মায়ের অন্য কারোর প্রতি ভালোবাসা ও সহ্য করতে পারে না। এইভাবে ছোটখাটো নানান সমস্যা মানিয়ে নিয়েই মায়া নিজের সংসারে টিকে থাকে, কিন্তু আজকাল আর পারে না ও। দিন দিন অভির ভালোবাসা যেন কেমন যন্ত্রণাদায়ক হয়ে উঠছে। যখন তখন অফিস থেকে বাড়ি চলে আসে, মায়াকে অনেক প্রশ্ন করে। মায়া মেয়েকে স্কুলে দিয়ে সোজা বাড়ি ফিরে কিনা। দোকানদারের সাথে অত হেসে হেসে কথা বলার কি আছে? পাশের বাড়ির ছেলেটা কেন ওদের দরজার সামনে এসে কথা বলছিল? মোবাইল দেখতে চাই। সারাদিন মেয়েটিকে ফোন করেছিল। কেন মোবাইলে পাসওয়ার্ড দিয়ে আটকে রাখে মায়া? অমুক কেন তোমার দিকে তাকালো? তুমি কেন অমুকের দিকে তাকালে? অমুক কি তোমার পুরনো প্রেমিক? সেজেছ কেন? বাইরে গেলে অত সাজের কি আছে? কাকে দেখানোর জন্য সাজছ? দিন দিন এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্নের উত্তর দিতে একদম ভালো লাগে না মায়ার। ওকে জেলখানার ভয় দিই নাকি? কোথায় যাচ্ছে, কি করছে, সব কথা জানাতে হবে? সাজলেই কি মানুষ খারাপ হয়ে যায়? নিজের ইচ্ছেই কি কিছুই করতে পারবে না ও? কিছু বললেই অভি বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমার কেয়ার করি, তাই তো তোমার সব কথা জানতে চাই। যা দিনকাল পড়েছে! আমি যদি অন্য বদের মতো তোমার কেয়ার না করতাম, তুমি কি করছো জিজ্ঞেস না করতাম, তখন বুঝতে অবহেলা কেমন লাগে। এতদিন এই ভালোবাসি কথাটা দিয়েই মায়া নিজেকে ভুলিয়ে এসেছে। বিশ্বাস করবার চেষ্টা করেছে যে সত্যিই অভি ভালোবাসে বলেই এরকম করে। কিন্তু এখন মনে হয় এটা ভালোবাসা নয়, এটা এক ধরনের পাগলামি, যে পাগলামিতে ওর দম আটকে আসে। এক এক সময় মনে হয় সব ছেড়ে ছুড়ে মেয়েকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু কোথায় যাবে? বাপের বাড়িতে গিয়ে অভি এমন সুন্দর ভাব দেখায় যে মায়ের কথা কেউ বিশ্বাসই করে না। মা যদিও বোঝে একটু, তাও বলে, ছোট বোনটার বিয়ে হবে না রে, তুই যদি এই বাড়িতে এসে বসে থাকিস। ডিভোর্স হয়ে গেলে লোকের কাছে মুখ দেখাবো কি করে? কত মানুষেরই তো কত রকম সমস্যা থাকে। অভি তো তোকে নিয়েই পাগল, আর তো খারাপ কিছু করে না। লোকে শুনলে হাসবে যে, এই কারণে তুই বরের ঘর ছেড়েছিস। না না, একটু মানিয়ে নিয়ে চল বাবা। ও যেটা পছন্দ করে না, করিস না, তাহলেই তো হলো। আত্মীয় স্বজন সবাই জানে অভি ভালো ছেলে, ভালো চাকরি করে, কোনো অভাব নেই তোর জীবনে। এখন ওকে ছেড়ে এখানে এসে লোক হাসাস না। মা বুঝে গিয়েছিল ওর জীবনটা এভাবেই কাটবে, একজন সন্দেহবাদী স্বামীর সঙ্গে সুখী জীবনের অভিনয় করে। সাধারণত মেয়েকে স্কুলে দিয়ে মায়া বাড়ি ফিরে রান্নাবান্না করে, তারপর স্নান করে স্কুলে যায়। মেয়েকে নিয়ে ফিরে স্নান করিয়ে তারপর দুজনে মিলে একসাথে ভাত খায়। কাল স্কুল থেকে ফেরার সময় মেয়ে স্কুলেরই এক বাবার সাথে দাঁড়িয়ে সৌজনের খাতিরে কিছুক্ষণ কথা বলেছিল। বাড়ি ফিরে মেয়ের জামা খুলিয়ে স্নান করাবে বলে বাথরুমে ঢুকাতে যাবে, দেখে অভি নিজের চাবি দিয়ে তালা খুলে ঘরে ঢুকছে। কি ব্যাপার, অফিস যাওনি? অবাক মায়া প্রশ্ন করে। অফিস গেলে তোমার সুবিধে হতো, তাই না? অভির মুখটা দেখেই মায়া বোঝে আজ আবার পাগলামিটা জাগার দিয়েছে। উত্তর না দিয়ে মেয়েকে নিয়ে বাথরুমে ঢুকে যেতেই কোনোই চেপে ধরে অভি। আহ, লাগছে অভি, ছাড়ো, আর নিজে চিকিৎসা করাও। কেন? তাহলে তোমাদের আরো সুবিধে হবে আমাকে পাগল সাজিয়ে নিজেদের লীলা খেলতে। এইভাবে নানান খারাপ কথায় দুজনের ঝগড়া তুমুল হতে থাকে। মেয়েটা এক কোণে দাঁড়িয়ে ভয় কাঁদতে থাকে। রাতেও মেয়েকে নিয়ে আলাদা শোয় মায়া। অভি অনেকবার এসে মায়াকে টানাটানি করে শোয়ার ঘরে যাওয়ার জন্য। মায়া যায় না। ব্যথার জায়গায় বারবার চেপে ধরে টানাটানি করার ফলে জায়গাটায় কালছিটে পড়ে গেছে। সকালে উঠেই আবার একরাশ ভালো কথা আর ভালোবাসা নিয়ে এগিয়ে আসে অভি। মায়া শুশ্রূষায় আগের দিনের কথাগুলো বেমালুম ভুলে যায় প্রতিবারের মতোই। এখন নিজের ব্যথার জায়গায় হাত বুলোতে বুলোতে ঘরে বাবা মেয়ের খুনসুটি দেখতে থাকে মায়া বারান্দা থেকে। কে বলবে এই মেয়ের সাথেও পাল্লা দিয়েছে বাবা? মায়া কি করবে? ওই যা করে প্রতিবার। আজকাল বাড়িতেও কাউকে কিছু বলে না, কেউ বোঝেই না ওর মানসিক টানাপোড়েনের কথা। তাই প্রতিবারের মতোই এবারেও সুখী জীবনের অভিনয় করে চলবে সবার সামনে। কত মানুষই তো অভিনয় করে ভালো থাকার, যার যাওয়ার জায়গা নেই কোনো, মনে প্রাণে অসুখী, সে সারা জীবন সংসারে থেকেই সুখী জীবনের অভিনয় করে যায়। মায়ের মতো অনেক মেয়ে এরকম অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। মায়াও হয়তো এইভাবে অভিনয় করে যাবে যতদিন না এই অভিনয়ের মঞ্চ ছেড়ে অন্য মঞ্চের খোঁজ পাবে।